রাত সন্ধ্যার কোমরটা পেঁচিয়ে ধরে নিজের কাছ থেকে সরিয়ে দিল। উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, এত রাতে আমার ফোন দিয়ে কি করবি? আমার একটা কল আসবে। তোর কল? আমার নাম্বারে? তাও এত রাতে? কে করবে? রিমান। রাত আতঙ্ক ভরা কণ্ঠে বলল, রিমানটা আবার কে? ওই যে আজ এক্সাম হলো, আমার পাশে যে বসেছিল সে। কে বসেছিল? রিমান। উফ, কি সুন্দর দেখতে! চুলগুলো কি সুন্দর কোঁকড়ানো, যেন সাগরের ঢেউ খেলাছে। তোমার চুলগুলো এমন সরলা কেন? রাত আহত কণ্ঠে বলল, তুই আবার ক্রাশ খেয়েছিস? ধুর, আমি কেন ক্রাশ খেতে যাব? যদিও দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি ক্রাশ খাওয়ার আগে সেই তো খেয়ে ফেললো, তাই আমাকে আর কষ্ট করে খেতে হয়নি। সন্ধ্যার কথা শেষ করতেই রাতের ফোনটা বেজে উঠল। তাতে যেন সন্ধ্যার উত্তেজনা দ্বিগুণ বেড়ে গেল। ফোনটা নিতে গেলেই রাত সো মেরে ফোনটা নিয়ে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখতে পাচ্ছে আননোন নাম্বার। রিমান ফোন করেছে তো? তাও আমি কথা বললাম। দাও আমি কথা বলবো। রাত ফোনটা সাইলেন্ট করে বলল, না, সাইন ফোন করেছে। সত্যি আমি তোর সাথে মিথ্যে বলবো? সন্ধ্যার দেয়ার ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো ঠিক 3টা বাজে। অনেকটা ভঙ্গুর মন নিয়ে বলল, কিন্তু ও তো বলছিল ঠিক 3টে বাজে কল দেবে। তাহলে কি আমি নাম্বার ভুল দিয়ে এসেছি? রাতের ফোনটা অনর্গল বেজে যাচ্ছে। নাম্বারটার উপর কঠিন মনোযোগে চেয়ে আছে রাত। যদি সম্ভব হতো সে এতক্ষণে ফোন পথেই রিমানের হাত পা গলা মাথা নাড়ি ভুড়ি যা আছে সব কেটে কুটে টুকরো টুকরো করে দিয়ে আসতো। এত বড় সাহস! আমার স্বপ্ন বধূর সাথে প্রেম করতে চায়? তোর স্বপ্নেও বিয়ে হবে না। ও তোকে বলছিল ও তোর উপর ক্রাশ খেয়েছে। বলার কি আছে? ক্রাশ না খেলে নাম্বার চাইলো কেন? নাম্বার চাইলেই দিয়ে দিতে হবে? তুই কি দানবান হয়ে গেছিস যে কেউ কিছু চাইলেই তাকে দিয়ে দিতে হবে? কিছু কই দিলাম? আমি তো শুধু নাম্বারই দিয়েছি, তাই বলে আমার নাম্বার দিয়ে আসবি? আমার ফোন দিয়ে তুই অন্য ছেলের সাথে প্রেম করবি, তাও আমারই সামনে? তো কি করব? তোমাকে আমাকে ফোন কিনে দিয়েছো। আমার ফোন থাকলে তো আমার নাম্বারটাই দিতাম। তুমি জানো ওর সামনে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে। আমরা দুজনেই এসএসসি দিচ্ছি, অথচ ওর ফোন আছে, আমার ফোন নাই। কেন নাই? রাত বিড়বিড় করে বলল, ফোন নাই তাই তুই নাম্বার বিলে আসছিস? আর ফোন থাকলে কি করতি? কারো তো চাওয়া লাগবে না, নিজ থেকে সেদে সেদেই নাম্বার বিলে আসছি। এই মেয়েটা আমাকে একটা রাতও ঠিক মতো ঘুমোতে দিল না। মরণ ঘুমটাও কি শান্তিতে ঘুমাতে পারবো? চুপ করে আছো কেন? বলো কেন নাই? রিমান তো আমার নাম্বারই চেয়েছিল। আমি বললাম আমার ফোন নাই, সাথে সাথে ওর মুখটা কেমন কালো হয়ে এলো। আর তুমি তো জানো আমার কালো রং কত প্রিয়, তাই আব্বুর নাম্বার দিয়ে এসেছি। রাত শব্দহীন দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর আব্বু? তুমি আমার আব্বু হতে যাবে কেন? মাত্রই তো বললি আব্বুর নাম্বার দিয়ে এসেছি। ও কালোগত ভুল করেছি, আমি দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা তো আব্বুর নাম্বার মুখস্থ নয়। কেন দিলি? আমাকে জিজ্ঞেস করেছিলি? আমার সব কিছুতেই তোমার নাম্বার দেওয়া, গার্ডিয়ানেও তোমার নাম্বার দেওয়া। তুমি নিজ থেকেই তো দাও। আমার তো ওদিক বলেও দিয়েছিলে, কখনো কোনো প্রয়োজন পড়লেও যেন তোমার নাম্বার দিয়ে আসি। আর এখন বলছো জিজ্ঞেস করিনি কেন? তুমি তো দেখছি দুমুখ মানুষ। রাগের রাতের ব্যক্তি অবস্থা, না পারলে নিয়ন্ত্রণে আনতে, না পারছে সহ্য করতে, আর না পারছে উগলে দিতে। কি করবে? কি বলবে? কি বলা উচিত বা কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। তবে কষ্ট হচ্ছে, খুব কষ্ট। বুক শূন্য হয়ে যাওয়া ভয়ের কষ্ট। এই কষ্ট যে কিভাবে সামলে উঠবে। রাত ভাইয়া, তোমাকে কেমন জানি দেখাচ্ছে। তুমি রাগ করেছো? সন্ধ্যার দিকে তাকাতেই সন্ধ্যা আবার বলল, তোমার চোখগুলো কেমন লাল হয়ে আছে। কি হয়েছে? কিছু না, কাঁচা ঘুম ভেঙে গিয়েছে তো তাই। তুই কি আমার রুম থেকে যাবি? তুমি সব সময় আমাকে তাড়িয়ে দাও কেন?
সন্ধ্যার এমন প্রশ্নে রাতের কান্না আসছে, বুক ভেঙে কান্না। বুকটা বুঝি তার ধুমড়ে মুচড়ে ছিঁড়ে কান্না আসতে চাইছে। তবে এই কান্না কি সন্ধ্যাকে দেখতে পারবে, শুনতে পারবে, নাকি বুঝতে পারবে? কিছুই পারবে না, কিচ্ছুটি না। এই কান্না শুধু অন্তরাত্মার জন্য। রাত নিরাশ কণ্ঠে বলল, তাড়িয়ে দিচ্ছ না? ঘুম পাচ্ছে ভীষণ, তাই রুমের লাইটটা নিভিয়ে দিয়ে যাস। রাত সন্ধ্যার কথায় উত্তরের অপেক্ষা না করেই শুয়ে পড়েছে। উল্টো দিকে ঘুরে হাতের কুনোয় দুটো একসাথে করে মুখটা গুজে নিয়েছে। চোখটা বন্ধ করে ভাবছে, তোকে তাড়ানোর মতো কোনো শক্তি কি আমার আছে স্বপ্নবধূ? আমি তো চাই আমার এই রুমটার মধ্যে তোর চলন গতির ঝংকারের শব্দ মুখরিত হোক, তোর শব্দ বাক্য মাতিয়ে উঠুক, তোর নিঃশ্বাসের শব্দে ভরে উঠুক মাদক। তাই কিন্তু তুই কি চাস? তোর এত এত চাওয়ার মধ্যে আমি নেই, অথচ তোর সব চাওয়া আমার মাধ্যমেই তোকে পূরণ করতে হয়। কেন এমন হয় স্বপ্নবধূ? তুই কি এভাবে আমাকে জ্বালিয়ে ছারখার করে দিবি? তুই কি একটুও বুঝবি না আমার ভেতরকার অনুভূতি কথা? সন্ধ্যা রাতের মাথার কাজটাতে আসে বসলো, গলার স্বর বেশ দৃঢ় করে বলল, আমি চলে গেলে যদি রিমান কল দেয় তখন তো আমাকে পাবে না। আমি আরেকটু থাকি। আমি থাকলে কি তোমার খুব অসুবিধা হবে? রাত ধপ করে উঠে বসলো। এই কঠিন ঝাড়ি দিতে চাইলেও দিতে পারল না। সন্ধ্যার অনুরোধ মুখটা দেখে রাত আবার হতাশ হয়ে গেল। অন্য একটা ছেলের সাথে প্রেম করার জন্য তুই আমার রুমে অপেক্ষা করবি এই মাঝরাতে? আমাকে এটাও সহ্য করতে হচ্ছে। এর থেকে ভালো হতো তুই এক গ্লাস বিষ এনে দিয়ে বলতি, রাত ভাইয়া তুমি এই বিষটুকু খেয়ে মরে যাও তো। আমি তোমার মরে যাওয়ার অপেক্ষা পর্যন্ত অপেক্ষা করব। আমি তাও হাসি মুখে খেয়ে নিতাম। রাত দীর্ঘশ্বাসটা বুকে আটকে রেখেই সন্ধ্যাকে তাড়া দিয়ে বলল, অনেক রাত হয়েছে, যা ঘুমোতে যা, কল আসলে আমি তোকে ডেকে নিব। সন্ধ্যার কাছে নাছর বান্ধা দেখা সবটুকুও নিল না। কথার তালে তালে ওকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা ঠাস করে আটকে নিল। দরজা নিজের পিঠটা ঠেকিয়ে বলল, আমি আর সহ্য করতে পারছি না, নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না রে। তুই আর এক মিনিটও যদি আমার সামনে থাকিস আমি ভয়ঙ্কর কিছু করে বসতাম। কি করতাম জানি না, তবে খুব ভয়ঙ্কর কিছু। সামনে চোখ পড়তেই বেডটার ওপর সাদা আলো জ্বলে উঠেছে। মোবাইলের আলোটাতে রাতের কাছে অগ্নিকুণ্ডতে মনে হচ্ছে। দ্রুতগামীতে ফোনটা তুলে নিয়ে সজোরে আছাড় মারল দেয়ালেটাতে। কয়েক টুকরো না হলেও 2-3 ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। তাতেও যেন রাতের রাগ কমাতে না গন্ধ নেই। নিজের রাগটাতে হজমে আনতে সে ছোট টুকরোগুলোকে তুলে নিয়ে আরও কয়েকবার ছিন্ন ভিন্ন করে ফেলল। কালে কারো ভালোবাসার পরশে ঘুম ভেঙে গিয়েছে তিয়ামতির। চটপট করে বসতেই তিয়ামতি কোলে মাথা রেখে শুয়ে পড়েছে রাত। তিয়ামতিও ছেলের চুলের আঙ্গুল বলিয়ে দিতে দিতে বলল, আমার ছেলেটা বুঝি মন খারাপ? অনেক দিন বাদে মামুনির আদর খেতে এসেছে সে। খুব কষ্ট হচ্ছে গো মামুনি। ভালোবাসা এত কষ্টের কেন? আমি কেন এমন কষ্টের সাগরে ডুবতে গেলাম? দিনে দিনে আমি যে অতলে ডুবে যাচ্ছি। তিয়ামতি ছেলের গালে হাতের ছোঁয়া আগলে নিতেই হাতটা ভিজে উঠেছে। বুকের ভেতরটা থর করে উঠল। তাড়াহুড়োয় বলল, আমার বাবাটা কি কাঁদছে? কি এমন হলো যে চোখ গলে গিয়েছে? আমার ছেলে তো এত নর্মাল মনের মানুষ নয়। মায়ের সাথে রাতের বন্ধুত্বপূর্ণ সখ্যতা, ছোটোখাটো খুঁটিনাটি নানা লজ্জাজনক ঘটনাও আম্মুর সাথে শেয়ার করা হয়, কিন্তু সন্ধ্যার ব্যাপারে এতটাও খোলাসাভাবে কখনোই কিছু কথা বলা হয়ে ওঠেনি। যতই হোক মা তো একটু লজ্জা বেপত্রা না থাকলে চলে, কিন্তু আজ এই লজ্জার পর্দাটাকে সরিয়ে ফেলতে ইচ্ছে করছে। খুব করে মনটা চাইছে একটু মন খুলে কারো সাথে দুটো কথা বলতে। এভাবে চেপে রাখতে রাখতে ভেতরটা রাগটাও কেমন খিটখিটে হয়ে যাচ্ছে। যদি সেটা বেরিয়ে আসে তাও আক্রমণ করে বসে সন্ধ্যার উপর, তাহলে ও কি সহ্য করতে পারবে এত মিশ্র কথাটা? যদি হারিয়ে যায়? রাত উঠে বসে তিয়ামতির কাঁধে মাথাটা রাখলো।
ধীর স্বরে পুরো ঘটনা খুলে বলল। সবটা শোনার পর তিয়ামতির না রাগ হলো, না মন খারাপ হলো, না কোনো খারাপ লাগা কাজ করলো, না কোনো কষ্ট হলো। সে দিব্যি অট্টহাসিতে ফেটে পড়েছে। এতে বেশ অভিমানের বিশাল এক ছায়া নিয়ে রাত অভিমানী সুরে বলল, তুমি তোমার ছেলের কষ্টের কথা শুনে হাসছো? বুঝেছি, তুমিও আর আমাকে ভালোবাসো না। তোমাকে আর কিছুই বলবো না। রাত অভিমানে পা চালাতেই তিয়ামতি পেছন থেকে বলে উঠল, তুই জানিস তোকে এখন কতটা বাচ্চা লাগছে? তিয়ামতির প্রশ্নে রাত থমকে গিয়েছে, তবে পিছু না ঘুরেই বলল, না। তিয়ামতির শরীরে কম্বলটা পাশে ফেলে ছেলের কাছে গিয়ে কান টেনে বলল, 5 বছরের বাচ্চা থেকেও ছোট, কিন্তু আমার ছেলেটার বাহিলটা তো এখন পূর্ণ যুবকের ছায়া টকবক করছে, কিন্তু তবুও কেন আমি তাল মাঝে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি? আর তুই বা কেন এমন বাচ্চাদের মতো করছিস? এর কারণ হলো তোর আমার মধ্যে এক নীরব অশ্লীলতা, ভরসা, অসীম ভালোবাসা রয়েছে। তুই একটু একটু করে গড়ে তুলেছিস। জীবনের সবচেয়ে নমনীয় মুহূর্তটা হলো 0 থেকে 5 বছর। এই বয়সে একটা বাচ্চা সামান্য ছোঁয়াতেই ভালোবাসা হাত দুটো চিনে ফেলে। সেজন্য প্রত্যেকটা বাচ্চা যতই বল হোক না কেন, মা বাবার কাছে আসলে সে নিজের লোভটা ভুলে গিয়ে একটা শিশুতে চলে আসে। ইচ্ছে করে যে আসে এমনটা নয়, স্বভাববশত এসে যায়। তাহলে সেদিন দিয়ে সন্ধ্যার আচরণটাকে আমি স্বাভাবিকই মনে করছি। ওর 15 বছর বয়সে সবটা সময় তোর সাথে কাটিয়েছে, আর এখনও কাটাচ্ছে। সেই ছোট্টটি থেকে তুই ওর প্রথম প্রদর্শন হিসেবে পথ চিনিয়ে দিচ্ছিস। ও কোনো পথে পা ফেলবে সেটা তুই দেখিয়ে দিচ্ছিস, আর ও চোখ বন্ধ করে সেটাই করে যাচ্ছে। আমার তো মনে হয় ও মা একটাও জানে না সন্ধ্যার পছন্দের খাবার কি, এমনকি ও কোন ক্লাসে পড়ে সেটাও বলতে হবে। বাচ্চা সুলভ আচরণে ওর কোনো দোষ আছে? রাত চুপ করে আম্মুর কথা শ্রবণ করে যাচ্ছে। তিয়ামতি গলাটা ভিজিয়ে গম্ভীর সুরে বলল, তবে এর পেছনে আরেকটা কারণও আছে। তুই ওকে যেভাবে আগলে রাখছিস সেটা বেশি হয়ে যাচ্ছে। ওকে বল হওয়াটার জন্য তুই কোনো স্পেন দিয়েছিস কি? কিছু শিখতে হলেও বুঝতে হলে সামাজিক সক্ষতার প্রয়োজন, সেটা কি ও পেয়েছে? আমি যতটুকু জানি ওর তো কোনো ফ্রেন্ডও নাই। কেন নেই সেটা তুই ভালো জানিস, কিন্তু এতটা বন্দি করাটা কি ঠিক হচ্ছে? পাখি তো চাইবেই একটু খোলা আকাশে উঠতে, এখন আকাশে উঠতে পারবে না। দেখো তো বৃষ্টির পানি আঁকলে ধরবেই। সন্ধ্যাও তেমনই। ও হুটহাট চোখে যা দেখছে সেটাই মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে, সেটা আঁকড়ে ধরতে চাইছে। এখন সেটা ভালো কি মন্দ সেটাও জানতে হলে ওর সেরকম পরিবেশের প্রয়োজন, সেটা তুই ওকে দিচ্ছিস না। তবে বন্দি করে নয়, আফসোস যতটুকু রাখা যায় ততটুকুই। পরীক্ষা শেষে সন্ধ্যায় এখন পর্যন্ত একটা কথাও বলেনি। কেন বলেনি সেটা রাত ঠিক বুঝতেও পারছে না, তাই সেও চাইছে না কিছু জিজ্ঞেস করতে। কিন্তু বেশ কিছু সময় নীরবতা কাটিয়ে সন্ধ্যা মন খারাপ করে বলল, রাত ভাইয়া, রিমানটা খুব পচা। কাল তো আমাকে কল দিল না, আর আজ আমার সাথে বসলোও না। সে সবার শেষে গিয়ে বসলো, আমার সাথে একটাও কথা পর্যন্ত বলল না। ওটার ফোন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, যেন আর কোনো মেয়ের নাম্বারে কল দিতে না পারে। মুখের কথা ফুরিয়ে যাক, যাতে আর কারোর সাথে কথা বলতে না পারে। সন্ধ্যার কথায় রাত মুচকে এসে উঠে স্টিয়ারিংটা চেপে ধরে মোড় ঘুরিয়ে নিল বাসার উদ্দেশ্যে। নিজের 3rd ইয়ারের শেষ পরীক্ষাটা দিয়ে বাসায় ফিরছে রাত। চোখে মুখে ক্লান্তির ছাপ। প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। বাইরে খাবার খুব একটা পছন্দ নয়, তাই বাড়িতে খেয়ে খাবে বলেই খুব তাড়াহুড়োতে বাসায় পৌঁছলো। দরজায় পা ফেলতেই চোখ ছানা বড়। ডাইনিং টেবিলে পুরো খালি। মেঝেতে চারপাশে ভাত, বিভিন্ন তরকারি, প্লেটে গ্লাস, চামচ সহ নানান জিনিস ছিটিয়ে আছে। কাচের জিনিসগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো। চেয়ারগুলো এক একটা এক এক জায়গায় পড়ে আছে। রিমা রাতকে উদ্দেশ্য করে মেঘের গর্জনে গর্জে উঠে বলল, আদরে আদরে বাদর বানিয়েছে। এই বাড়িতে আমি থেকে কি করব?
এই বাড়ির একটা মানুষও কি আমার কথা শোনে? নিজের পেটের মেয়েটাও শোনে না। এই হাত গুটিয়ে বসলাম আমি। আজ থেকে এই পরিবার থেকে আমার ছুটি। রাত চোখের ইশারায় মাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে মা? তিয়ামতি কিছুটা এগিয়ে এসে নিচু স্বরে বলল, সন্ধ্যা খেপেছে। কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড়ের মতো সব গুড়িয়ে দিয়ে নিজের রুমে ঢুকে বসে আছে। ভেতর থেকে আটকালে এত করে ডাকলাম, খুললই না মেয়েটা। রিমা রাতকে উদ্দেশ্য করে মেঘের গর্জন গর্জে উঠে বলল, আদরে আদরে বাদর বানিয়েছে। এই বাড়িতে আমি থেকে কি করব? এই বাড়ির একটা মানুষও কি আমার কথা শোনে? নিজের পেটের মেয়েও শোনে না। এই হাত গুটিয়ে বসলাম আমি। আজ থেকে এই পরিবার থেকে আমার ছুটি। রাত চোখের ইশারায় মাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে মা? তিয়ামতি কিছুটা এগিয়ে এসে নিচু স্বরে বলল, সন্ধ্যা খেপেছে। কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড়ের মতো সব গুড়িয়ে দিয়ে নিজের রুমে ঢুকে বসে আছে। ভেতর থেকে আটকানো এত করে ডাকলাম, খুললই না মেয়েটা। কেন, ওর আবার কি হলো? তুই গিয়ে দেখ। রাত ধ্বংস বসে রুমটার দিকে আরেকবার চোখ বুলিয়ে নিল। দ্রুত পা চালিয়ে সন্ধ্যার রুমের দিকে এগোচ্ছে। মেয়েটার মধ্যে বেশ চাঞ্চলতা থাকলেও কখনো এরকম ক্ষিপ্ত হয়ে দেখেনি রাত। জিত আছে প্রচণ্ড, রাগও আছে একে রেখা টাইপের। ও কিন্তু এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটানো তার দ্বারা সম্ভব হয়নি। বড়দের অবাধ্য মুখে মুখে তর্ক করতেও কখনো দেখিনি রাত। তার তো যত অবাধ্য সব আমার সাথে, যত তর্ক সব আমার সাথে। তাহলে আজ এমন কি হলো যে এমন ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে ফেললো? সন্ধ্যার রুমের বন্ধ দরজাটার কাছে দাঁড়িয়ে আছে রাত। নরম সুরে ডেকে উঠল সন্ধ্যাকে, সন্ধ্যা দরজাটা খোলো তো। ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে এবার দরজায় নক করতে করতে বলল, কি হয়েছে? হঠাৎ এত রাগ কেন? আমাকে বলবি না? এবার ভেতর থেকে পা চালানোর শব্দ। দরজার কাছটাতে এসে থেমে গিয়েছে রাত। গলার স্বরটা আরেকটু আদুরি ভাব নিয়ে বলল, দরজা খোলো। সন্ধ্যা, খুলবো না কেন? এই বদ্ধ ঘরে বন্দি থাকার ইচ্ছে জেগেছে নাকি? এখন কি তোর বন্দিদশার স্বাদ নেওয়ার শখ হয়েছে? সেটা তুই আমাকে বলতে পারতি। তাই বলে এভাবে খাবার ছুঁড়ে ফেলবি? তোকে আমি কতবার বলেছি যে রাগ রাগের জায়গায় থাকবে, তা যেন ভাতে না পড়ে। সরি রাত ভাইয়া। এবার দরজাটা খোলো না। আবার না, যতক্ষণ না আমার দাবি মানা হবে ততক্ষণ আমি এই বন্ধ দরজাটা পেছনে পড়ে থাকবো। দাবি? কিসের দাবি? তুই কি এখন রাজনীতিতেও নেমে পড়েছিস? আমার দাবি মানতে হবে মানতে হবে বলে হাত আকাশে তুলে আন্দোলন করবি ভাবছিস? তবে রাস্তায় নয়, বাসাতে। আমি একজন প্রতিবাদী নারী হব। প্রতিবাদী নারী। আগে দরজাটা খোলো, তোর প্রতিবাদী মুখখানা দেখি। সন্ধ্যা দরজাটা খোলো। রাতকে টেনে ভিতরে ঢুকিয়ে নিয়েছে। সাথে সাথে দরজায় সিটকিনি দিয়ে দিল। আবার দরজাটা আটকাচ্ছিল কেন? দরজা না আটকালে আমার দাবি পূরণ করব কিভাবে? আজ তো আমি বন্ধ দরজায় অনশন পালন করব। রাত ভ্রু কুঁচকে বলল, তোর দাবিগুলো কি কি বলে ফেলতো। সন্ধ্যার মুখটা সাথে সাথে মলিন হয়ে এলো। ঝপ করে মেঝেতে বসে পড়ল। একটু জোর গলায় বলল, আমি কোনো গার্লস কলেজে পড়বো না। এ বাসার সবাই আমাকে একলা পাখি করে বন্দি করে রেখেছে। মানুষ তো পাখি বন্দি করলেও একটা মেয়ে পাখির সাথে ছেলে পাখিকে রাখে। আর আমাকে দেখো, আমাকে পুরো একা বন্দি করে রেখেছে। আমার কেন কোনো বন্ধু নাই? আমি কেন কোথাও ঘুরতে যেতে পারি না? আমি কেন অন্যদের মতো উঠতে পারি না? আমি এসব আর মানব না। আমার এখন খোলা আকাশ চাই, যেখানে হাজারো রঙ বেরঙের পাখি কিচিরমিচির থাকবে। আমিও ওদের সাথে হই হুল্লোড় করতে করতে উড়ব। সন্ধ্যার কথার রাত আতঙ্কে উঠেছে। সন্ধ্যার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার বোধগম্য হচ্ছে না। সন্ধ্যার করা এত এত প্রশ্নের উত্তর সে কি বলবে? এই সব কিছু তো তার কথাতেই হচ্ছে। সন্ধ্যা রাতের দিক থেকে কোনো উত্তর না পেয়ে বলল, রাত ভাইয়া, তোমার আম্মু কত ভালো।
তুমি সারাদিন বাইরে থাকলেও কিছু বলে না, রাত করে আসলেও কিছু বলে না। তুমি তো বয়স স্কুল কলেজেও পড়োনি, তোমার কত কত বন্ধু, আর আমার আম্মু আব্বু এমন কেন? তুমি আমার আব্বুকে এখনই গিয়ে বলবে আমি কোনো গার্লস কলেজে ভর্তি হব না। হব না মানে হবই না। রাতের মনে হলো সে এখানেই থমকে গিয়েছে। তার জীবন ঘড়িটা এবার আর তার ইচ্ছেতে না, নিজের ইচ্ছেতে চলতে শুরু করে দিয়েছে। আচ্ছা সন্ধ্যা, যদি জানতে পারে তার এই একলা পাখির বন্দি দশার পেছনে আমার ইচ্ছেরা বিদ্যমান, তাহলে কেমন হবে? ও কি আমার সাথে রাগ করবে? কিন্তু আমি তো ওকে একলা পাখি নয়, আমার জীবন পাখি হিসেবে রাখতে চেয়েছিলাম। তাহলে ও কেন আমাকে ওর সঙ্গী হিসেবে দেখতে পারছে না? রাতকে এমন চুপ হয়ে থাকতে দেখে সন্ধ্যা ওর হাতে ধরে কিছুটা ঝাঁকুনি দিয়ে বলল, বলো না। বলবে তো? রাত চুপচাপ দরজার দিকে এগোলে সন্ধ্যা আবার বলল, আমার বাসায় টিভি চাই। এতগুলো বছর আমার কতগুলো রোমান্টিক মুভি মিস করে হয়ে গেছে, একটা ফোনেও চাই, এত বড়। তুমি আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, ইমেল সব খুলে দেবে। তোর একসাথে এত কিছু চাই? সন্ধ্যা মুখভর্তি হাসি দিয়ে বলল, চাই, সবই চাই। এখন থেকে আমার সব চাই, সব। রাত বিড়বিড় করে বলল, শুধু আমাকে চাই না তোর, তাই না? সিকান্দার সাহেব গম্ভীর হয়ে বলল, তুমি কি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত এসেছো রাত? হৃদ ভাইয়াকে আমি পার্সোনালি অনেক শ্রদ্ধা করতাম। তুমি তার ছেলে হিসেবে যেমন আমরা তোমাকে আমাদের নিজের ছেলের মতো করে ভালোবেসে এসেছি, তেমনি তুমি ছেলে হিসেবেও চমৎকার। আর আমরা বাসায় এটাও জানি তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো। সেই সব খাতিরেই আমরা তো এটাও মেনে এসেছি, সন্ধ্যা একটু বুঝতে শিখলে তোমাদের বিয়ে দিয়ে দেব। আর তাই তোমাদের মাঝে আমরা কখনোই কোনো বাধাই দেওয়াল দাঁড় করিনি। তুমি যেভাবে বলেছ সেইভাবেই সন্ধ্যার ভবিষ্যতের প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হয়েছে। ছোটবেলা থেকে ওকে যেভাবে বড় করা হয়েছে তার তুলনায় এখন তোমার হট করে সিদ্ধান্ত যদি কোনো বাজে প্রভাব পড়ে যায়, সেটা সামলে নিতে পারবে তো? ও এখন জেদ ধরেছে, পরে সব ভুলে যাবে। তুমি ওর জেদে নিজে কেন দমে যাচ্ছ? সিকান্দার সাহেবের এত বড় বক্তব্য শেষেও যখন রাত কোনো হা হু করেনি, তখন উনি নিজের চেয়ার ছেড়ে রাতের কাঁধে হাত রাখলেন। রাত চমকে উঠতেই সিকান্দার সাহেব বলে উঠল, সন্ধ্যাকে আমি ম্যানেজ করে নিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। না ফুপা, ও যেমনটা চাইছে তেমনটাই করতে দাও। হালকা গোলাপি থ্রি পিস পরেছে সন্ধ্যা, সাথে ঠোঁটে লিপস্টিক, কানে ছোট সাদা পাথরের নিজেকে সাজিয়ে নিয়েছে। সন্ধ্যাকে খুব একটা সাজতে দেখিনি রাত। তাহলে আজ কেন এমন সেজেছে? নতুন শহরে পা রাখছে বলে? সন্ধ্যার দিকে সরাসরি তাকাতে পারল না রাত। যদি ওকে বাধা দেওয়ার অধম্য ইচ্ছেটা আবার জেগে ওঠে। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে সামনের লুকিং গ্লাসটার দিকে বারবার আরও চোখে চেয়ে দেখছে। চোখে মুখে আনন্দ উল্লাসটা যেন ওর কাজল রাঙা চোখটাতে আরও বেশি প্রাণবন্ত করে দিচ্ছে। ঠোঁটের কোণের হাসিটা মিলছেও না। রাত নিজের বুক ছিঁড়ে বেরিয়ে আসা দীর্ঘ শ্বাসটা লুকিয়ে সামনের সারি সারি ছোট বড় 2-4 চাক্কার গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। এতদিন আমি তোর বড় হয়ে ওঠার যে প্রার্থনা করে এসেছিলাম তা ভুল ছিল রে স্বপ্নবধূ। আজ বড় আফসোস হচ্ছে রে। আমার সন্তান ছোটতেই বেশ ছিল, এখন তো যত বড় হচ্ছে সে তত আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। একদিন হয়তো আমি হাত বাড়িয়ে তোর হাতটা ধরতে চাইলেও আমার হাতটা শূন্যই পড়ে থাকবে। রাত ভাইয়া, আজ প্রথম কলেজে যাচ্ছি বলে তোমার সাথে এলাম। এরপর থেকে কিন্তু আমি একা একা যাওয়ার আশা করব। তুমি বাসায় বলে দিও। সন্ধ্যার নতুন কলেজে পা রাখতেই ও হাত দুটো দুপাশে মিলে আনন্দে লাফিয়ে উঠল। কিন্তু সে কি খেয়াল করেছে তার পাশের মানুষটির হার্টবিট থেমে গিয়েছে? পুরো কলেজ জুড়ে ছেলে মেয়ের উপস্থিতিতেও রাতের মনে হলো এখানে একমাত্র সন্ধ্যাই মেয়ে।
আর বাকি সব ছেলে মানুষ, যারা চাইলেও তার সন্ধ্যাকে তার কাছ থেকে কেড়ে নিতে পারে। সন্ধ্যাকে বিদেয় দিয়ে রাত চলে আসতে গিয়েও থমকে দাঁড়ালো। পেছন ঘুরে সন্ধ্যার চলে যাওয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের আর স্থির রাখতে পারেনি। দৌড়ে গিয়ে পেছন থেকে ওকে ঝাপটে ধরেছে। ঘটনার আকস্মিকতায় সন্ধ্যা ভয়ে চিৎকার করে উঠল। ওর চিৎকারে আশেপাশের সকল স্টুডেন্টরা জড়ো হয়ে আসছে। রাত ভাইয়া, কি করছো? ছাড়ো আমাকে। সন্ধ্যার অনুরোধ রাতের কানে বাজলই না। ওকে ঘুরিয়ে নিয়ে এবার সামনে থেকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। নিজের দমটাও আটকে রেখেছে। আমার এত কেন ভয় লাগছে স্বপ্নবন্ধু? আমাকে যে ভয় নামক রাক্ষসটা খেয়ে ফেলছে। আমি তোকে হারিয়ে ফেলবো না তো? চারপাশের সকল উপস্থিতিতে তাদের অদ্ভুত চাহনিতে সন্ধ্যা বেশ বিব্রতি বোধ করছে। রাতের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে না পেরে বেশ অসহায় হয়েও ঠেকল। সন্ধ্যা প্রায় কেঁদেই দিবে এমনভাবে আসতেই রাত ওকে ছেড়ে দিল। দুহাতে কপল চেপে ধরে বলল, সাবধানে থাকিস। রাত আর এক সেকেন্ডও ওখানে দাঁড়ালো না। দ্রুত কদমে অনেকটা দৌড়ে বেরিয়ে এলো। সন্ধ্যার নতুন শহর থেকে নতুন কলেজে সন্ধ্যার বন্ধুর অভাব নেই। ছেলে বন্ধু মেয়ে বন্ধুর সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে। নতুন ফোন নিয়ে সারাদিন বিজি, কখনো ফোন আলাপ, কখনো চ্যাটিং বা কখনো ভিডিও কলে। এসবের জন্য তার হেল্প নেয়নি সন্ধ্যা। ড্রয়িং রুম নতুন টিভিটা হয়তো এখনও অন করেও দেখেনি। টিভির সামনের সোফাটাতে বসে বসে রাত ঠিক সন্ধ্যার জন্য অপেক্ষা করে। মাঝে মাঝে টিভি অন রেখে ঘুমিয়েও পড়ে। আজকাল আর সন্ধ্যার নতুন অদ্ভুত ইচ্ছেগুলো জাগে না। আসলেই কি জাগে না, নাকি এখন ইচ্ছে পূরণের মানুষ হয়ে গিয়েছে? রাত সবই দেখে যাচ্ছে, কিন্তু তবুও সে চুপ। কেন চুপ সে জানে না, তবে শেষ দেখে ছাড়বে। রাত ভাইয়া, টিভিটা এভাবে দুটুকরো হয়ে পড়ে আছে কেন? রাত কুশনটা মাথার নিচ থেকে সরিয়ে সোফায় সাজিয়ে রাখলো। বড় একটা হামি টেনে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা কি এখন 5 কাপড় রেখে 4 কাপড় পরা শুরু করেছে? উঁচু হিলটা পায়ে পড়ে সন্ধ্যা চিৎকার করে বলল, আজকে আমার আসতে দেরি হবে। তুমি আম্মুকে বলে দিও তো। কেন দেরি হবে? সে প্রশ্নটাও বের করতে পারল না রাত। আজকাল তার রাগগুলো মিলিয়ে পড়ছে, সাথে সাথে অভিমানগুলো খুব করে চেপে ধরছে তাকে। কিন্তু এই অভিমানটা দেখার কি কেউ আছে? সন্ধ্যার কলেজের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে রাত। অনেক হয়েছে, আর নয়, এভাবে চলতে দিতে পারবে না সে। রাত গাড়ি থেকে নেমে দরজাটা ঠাস করে লাগিয়ে বলল, তোর দেরি হওয়া আমি ছুটাচ্ছি। বেশি পেকে গিয়েছিস না? কিছু বলছি না দেখে যে কিছু বলবো না, এটা তোর ভুল ভাবনা। আমার তোকে চাই, তার জন্য তোকে রুমে কেন, ছোট পাখির খাঁচাতেও বন্দি করব। রাতের রাগকে ধুয়ে দিতেই হয়তো ছটপট করে বৃষ্টি নেমে গিয়েছে। আকাশের দিকে তাকিয়ে সামনে চোখ পড়ল। সন্ধ্যা উঁচু জুতো পরে আঁকাবাঁকা হয়ে হেঁটে বের হচ্ছে। বৃষ্টিতে ভিজে যাওয়ায় বেশ বিরক্ত হয়ে হাত দিয়ে পানি ঝেড়ে ফেলার মতো করছে। রাত তাড়াতাড়ি গাড়ি থেকে একটা ছাতা নিল। খুলতে খুলতে সন্ধ্যার দিকে কিছু দূর এগিয়ে থমকে গিয়েছে। সন্ধ্যার শরীরে আর বৃষ্টির পানি পড়ছে না। পড়বে কিভাবে? ওর মাথার ছাতা ধরার জন্য ওর রাত ভাইয়া ছাড়াও অন্য মানুষ আছে। সন্ধ্যার হাসি মাখা ধন্যবাদটাও রাত এত দূর থেকেও পড়ে ফেলেছে। সে ছাতার নিচে রাত আর সন্ধ্যা থাকার কথা, সে ছাতার নিচে অন্য ছেলে। রাগে পুরো শরীর দিয়ে যেন আগুন জ্বলছে রাতের। সেই আগুনে বৃষ্টির স্রোত ঠান্ডা পানিগুলো গরম হয়ে বাষ্পাকারে উড়ে যাচ্ছে। চলবে।